আমাদের রুদ্রটা এরকম দুম করে বিয়ে করে ফেললো। তা বিয়ে করলে কাকে? না আলিয়াকে? আলিয়াকে কেউ বিয়ে করে? বাবারে, আমি ভাবতে পারবো না কোনোদিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাথা ঠান্ডা কর। এই বিয়েটা করে আসাতে আমরা কেউ খুশি হয়নি। তোর কি মনে হচ্ছে আলিয়াকে ওখান থেকে বাড়িতে কেউ খুশি হয়েছে? সবাইকারই মাথা গরম হয়েছে, এটা বলছি। কিন্তু কিন্তু কিছু বলার তো নেই, কি করবি বল? না না না, মাথা গরম হওয়ার বিষয় নয়। মানে মাথা গরম আমারও হতো না। মানে আমিও বুঝি যে এই প্রেম টেম করে এই বয়সে ছেলেরা ওরকম করে, ছেলে মেয়েরা অনেক সময় বাবা মাকে জানায় না। কিন্তু বিয়ে করেছিস ঠিক আছে, কাকে? আলিয়াকে। বৌদি ভাই, আলিয়া। আলিয়া আলিয়া কি করে বিয়ে করে নিল? আলিয়া তো আমার অভিকে ভালোবাসতো, অভির জন্য প্রাণ দিয়ে দিতে পারে। সারাক্ষণ অভির জন্য ঘুরঘুর 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 করছে। হঠাৎ হলো কি? হঠাৎ শেয়ানা। শেয়ানা তো আসলে বৌদিভাই বুঝে গেছে, জানিস তো, যে অভি আর উমাকে আলাদা করা যাবে না কিছুতেই। আর ও তো হরেনেওয়ালা পার্টি নয়, ওর তো কাউকে একটা চাই এ বাড়ি থেকে। কাকে চাই? কাকে চাই? আমাদের ক্যাবলা ছেলে, ভালো ছেলে রুদ্র, তাকে ফাঁসালো। দেখলি তো কি ব্যাপার, নোংরা ব্যাপার। বুঝতে পারছিস সবটা? আলিয়া যা করেছে ইচ্ছে করে জেনে বুঝে করেছে। এখন আমি তুই যতই রাগ করে কিচ্ছু করতে পারবো না। বিয়ে যখন হয়ে গেছে, বরণ করে ঘরে তুলেছি, ঠাকুরজি বের তো করে দিতে পারবো না। আমরা খুশি হই, রাগ করি, মেনে নিই, না মানি, ওদেরকে তো এখানেই রাখতে হবে বল। দিদি ভাই, বড়দি সবই তো বুঝতে পারছি, কিন্তু আসল কাণ্ড তো ঘটা বাকি। ছোট, আবার কি হয়েছে? বলো কি হয়েছে? কি হয়েছে রে? আলিয়ার রুদ্র থাকবে কোথায়? এতদিন রুদ্র ছিল না বলে ওই ঘরে ননি ছিল। এবার তুমি বলো দিদি ভাই, এই এক রাতের মধ্যে ননির জিনিসপত্র আমি কোথায় রাখবো? আর যদি রাখিও, ওদের ঘরটা আমি রেডি করবো কি করে? আমি বুঝতে পারছি ছোট, এটা তো সত্যি হঠাৎ করে তো সম্ভব না। আরে কেউই তো আমরা প্রস্তুত ছিলাম না যে এরকম একটা আচমকা একটা ঝড় আসবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কিছু একটা রাস্তা ঠিক বেরোবে, ভাবতে হবে একটু। কি বাবা, এত ভাবা ভাবে কি আছে? এত ভাবিস না। শোন না, শোন, আলিয়ার একটা সোনার কয়েন দরকার ছিল এই আচার্য ফ্যামিলি থেকে। তা অভি পায়নি, রুদ্র পেয়েছে। রুদ্রকে পাওয়া হয়ে গেছে। এখন ট্যাঁকে গুজে নিয়ে বাপের বাড়ি চলে যেতে বল। নিজে বিয়ে করেছে, নিজে সামলাবে। আমাদের অত ভাবার কি আছে? চুপ কর না, বসো বসো। দেখেছিস এর কাণ্ড? কি বলবো বলো তো? ঠাকুরজি, তুই রেগে গেলে না, তোর কোনো বুদ্ধি শুদ্ধি কাজ করে না। কি বলিস কি না বলিস কোনো খেয়াল রাখিস? মানছি যে কাজটা ওরা ঠিক করেনি, দুম করে বিয়ে করে চলে এসেছে, কিন্তু যত যাই হোক এই বাড়ির ছেলে তো। আর বিয়ে যখন হয়ে গেছে, তখন আমরা না মানলেও না চাইলেও আলিয়া বাড়ির বউ, তাদের তো বার করে দিতে পারি না, এখানেই তো থাকতে দিতে হবে। এই কোনো দরকার নেই তো। রুদ্র এবাড়ির ছেলে তো কি হয়েছে? ও এবাড়ির ছেলের মতন কাজ করেছে? একটা পুঁচকে ছেলে, তাকে বিদেশে কি জন্য পাঠানো হলো? যে পড়াশোনা শিখবে, মানুষ হবে, তা না। ওখানে উনি বসে প্রেম করলেন। তা প্রেম করলে একটা বিদেশি মেয়ের সঙ্গে প্রেম করলে বুঝতাম। ওখানে পড়াশোনা করছে সে, কার সঙ্গে প্রেম করলো? না আলিয়া। কে আলিয়া? তাকে ও ভালোবাসলো, যে কিনা ওর দাদাকেই ভালোবাসতো। আর ও জানতো না যে আলিয়া দাদার পেছনে ঘুরঘুর করতো? কি কাণ্ডজ্ঞান বল দেখিনি। হ্যাঁ, এই ছেলের জন্য আবার ভাবছিস তুই? দিদিয়া, আমি জানি রুদ্রর দোষ আছে, কিন্তু আমার মনে হয় আলিয়াই ওর মাথাটা খেয়েছে। একদম ঠিক কথা বলেছো তুমি ছোটদি। কি সাংঘাতিক মেয়ে তুমি ভাবো। হ্যাঁ, এখান থেকে নাকি ওই মেয়ে ফোন করে বিদেশে ওই ছেলের মাথা খারাপ করে দিল। শুধু তাই নয়, ওকে বিয়ে করে নিয়ে চলে এলো। ওরে বাবা রে বাবা, তখন তোমার অভির কথা মনে ছিল না? না, কি ধান্দাবাজ, কি ধান্দাবাজ। ওরে বাবা জয়িতা, ও যে ধান্দাবাজ আমরা সবাই জানি, কিন্তু রুদ্রকে কে বোঝাবে কথাটা? আর তারপর দেখলি বৌদি ভাই কিরকম আলিয়ার বাবা ফলাও করে বলল যে ওদের মধ্যে অনেক দিন ধরেই সম্পর্ক। হ্যাঁ, অনেক দিন ধরে সম্পর্ক মানেটা কি? মানে তখন আমাদের বাড়িতে থাকছিল তো আলিয়া, তখন আমাদের বাড়িতে এদিকে অভির সঙ্গে প্রেমের নাটক চলছে, ওদিকে ফোনে ফোনে ওর সঙ্গে প্রেম চলছে। ভাবতে পারছি না এত সাংঘাতিক একটা মেয়ে হতে পারে। বাবা, আমি তো ঠাকুরকে ধন্যবাদ জানাচ্ছি, অন্তত অভির জীবনটা বেঁচে গেছে। ওই মেয়েটা আমার ছেলের জীবনটা নষ্ট করতে পারেনি। বৌদি ভাই, আমাদের অভি অত বোকা নয়, রুদ্রর মতন বোকা নয়। আর রুদ্রটাও একদম ওর বাপের মতন হয়েছে। হিমুটা ওই রকমই, চিরকাল দেখেছি হিমু মানে চোখ বন্ধ করে সবাইকে ভরসা করে ফেলে। এটা তুই ঠিক বলেছিস। রুদ্র এই ব্যাপারে একদম ভালো ঠাকুরপুর মতো।
একটু ভালো করে কথা বললেই বিশ্বাস করে নেয় মানুষকে। কিন্তু কিন্তু শোন, আমার কিন্তু চিন্তা হচ্ছে অন্য একটা ব্যাপারে। আলিয়া কেমন মেয়ে সেটা ভালো ঠাকুরপো খুব ভালো জানে। ভালো ঠাকুরপো নিখ্যাত এখন অব্দি কিচ্ছু জানে না। জানলে কখনোই বিয়েটা মেনে নিত না, কিন্তু যখন জানবে। দিদি ভাই, সে মেজদা এলে মেজদা কি বলবে সেটা পরে ভাবা যাবে, কিন্তু আজকে রাতে যে সমস্যাটার মধ্যে আমরা পড়েছি সেটার কি করব, সেটার একটা সলিউশন দাও। কি করব বলো তো? দেখো, আমাদের অভি উমা এতদিন পরে একসাথে নিজেদের ঘরে থাকবে, সেটা ভেবেই তো আমরা ঘরটা সাজালাম, বলো। ও তো ভাবার তো কিছু নেই। আর তাছাড়া বিয়ের তো এই ছিঁড়ি, কাল রাত্রে মেনেই বা কি হবে। আমি বলছি যে গেস্ট রুমটা রেডি কর ওই আলিয়ার জন্য। কি? আমি মানে এই আলিয়া বোস গেস্ট রুমে শোবে? তোমরা বোধহয় ভুলে গেছো না, ওর নাম হচ্ছে আলিয়া বোস। ও ইন্ডিয়ান ক্রিকেট টিমের স্টার ক্রিকেটার। ও যখন অন্য কোনো স্টেটে খেলতে যায় তখন ও 7 স্টার হোটেলে থাকে। সেখানে তোমাদের মতো এই আচার্য বাড়ির গেস্ট রুমে থাকবে ও? না, তোমরা কি করে ভাবলে বলো তো এটা? না না দিদি, আপনি ভুল করছেন। আমরা শুধু আজকের রাতটার জন্যই। শুধু আজকের রাত কেন, আমি এক মুহূর্তের জন্যও গেস্ট রুমে থাকবো না। কেন থাকবো বলো তো? হ্যাঁ, আগে আমি গেস্ট হিসেবে আসতাম, তাই আমি গেস্ট রুমে থাকতাম, কিন্তু এখন তো আমি আর গেস্ট নই, তাই না? এখন আমি এই বাড়ির বউ। তাই বাড়ির অন্যান্য বউরা যেমন নিজেদের ঘরে থাকে, তেমন আমিও ঘরেই থাকবো। তুমি যে হঠাৎ করে বিয়ে করে চলে আসবে আলিয়া, সেটা কি আমরা বাড়ির শুদ্ধ লোক জানতাম? আমাদের কি তুমি জানিয়েছিলে, নাকি তোমার বাড়ির থেকে আমাদের জানানো হয়েছিল? আমরা তো কেউ কিছু জানি না। হঠাৎ করে চলে এলে সবকিছু জোগাড় যন্ত্র করতে, অ্যারেঞ্জ করতে তো একটা সময় লাগে, দুম করে তো হয় না, বলো। তাহলে যে ঘরটায় উমারা আছে সেই ঘরটায় দাও। বরং উমারই গেস্ট রুমে থাকতে কোনো অসুবিধা হবে না। যেই মেয়ে টালি আর অ্যাডভেস্টারের চুন ওঠা স্যাঁতস্যাঁতে ঘরে রাত কাটিয়েছে, তার কাছে তো গেস্ট রুম স্বর্গ। কিন্তু আমার কাছে তো তা নয়। উমা যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়তে পারে আন্টি, কিন্তু আমি তা পারবো না। ভুলে যেও না, তোমাদের আদরের বৌমা উমা আর আমার স্ট্যাটাস কিন্তু এক নয়। দেখেছিস বৌদি ভাই, আমার কথাগুলো মিলছে তো? দেখ, মিলবেই তো। আমি চিনি ওকে, হাড়ে হাড়ে চিনি। ও এসেছে কেন জানিস? এসেছে অভি আর রুদ্রর মধ্যে একটা সমস্যা তৈরি করে ভাই ভাই ঝগড়া লাগাবে, লাঠালাঠি হবে, বুঝেছিস? ওই যে প্রদীপের আলোটা না কিরকম কেঁপে উঠলো, আমার তখনই মনে হচ্ছিল যে বিপদ একটা কিছু করবে। এই যে মূর্তিমান বিপদ বাড়িতে ঢুকেছে, বিপদের বীজ বপন করতে। সে তো সময় এলেই বোঝা যাবে পিসুমণি, যে কে কাকে চেনে। এই যেমন সময় এলে সবাই জানবে যে তুমি আর তোমার বর ঠিক কি রকম। তোমার বর সারাদিন কি কি করে বেড়ায়, সবটা সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। আলিয়া, এনিওয়ে, আমি এখন আর এসব নিয়ে কারোর সাথে কোনো তর্ক করতে চাই না। তোমরা আমাকে জানাও তোমরা কি ব্যবস্থা করবে, নইলে আমাকে হয়তো আমার ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার আমি আশা করব, যে তোমরা এবার থেকে আমার ক্লাস, আমার স্ট্যাটাস এগুলো একটু মাথায় রাখবে। উমার সাথে আমাকে গুলিয়ে ফেলবে না। একদম ঠিক কথা। আপনাদের সঙ্গে কি আমার তুলনা চলে? মা, পিসমণি, বলছি যে অভিমন্যুবাবুর যদি কোনো আপত্তি না থাকে তাহলে কিন্তু আজকের রাতটা আমরাই গেস্ট রুমে থাকতে পারি। আর তাছাড়া বাড়ির সব ঘরই তো নিজেদের। এখানে আমার ঘর, তোমার ঘর, গেস্ট রুম এগুলো কি আলাদা নাকি? তোমরা একদম চিন্তা করো না, আমি অভিমন্যুবাবুর সাথে কথা বলছি। উমা একদম ঠিক বলছে, আমি ওর সাথে একমত।
মানছি যে রুদ্র হুট করে বিয়ে করে এই বাড়িতে চলে এসছে, তার মানে তো এটা নয় যে ওকে আমরা আপ্যায়ন করবো না, ওর যত্ন নেব না। প্লিজ অন্তত রুদ্র যেন এটা না মনে হয় যে এই বাড়ির সবাই আমার আর উমার কথা ভাবছে, শুধু আমাদের প্যাম্পার করতে চাইছে। সেই জন্যই বলছি আমি আর উমা গেস্ট রুমে থেকে যাব না, মানে তাতে আমাদের কোনো প্রবলেম নেই। কেন কেন তোরা গেস্ট রুমে থাকবি? ঘরটা তো তোদের দুজনের জন্য সাজানো হয়েছে। হ্যাঁ পিসিমণি, তাতে কি হয়েছে বলো? এই যে তোমরা সবাই মিলে আমাদের জন্য ঘরটা সুন্দর করে সাজিয়েছো, আমি এতেই খুশি হয়েছি। আর ওই রকম সুন্দর ফুল দিয়ে সাজানো ঘরে তো নতুন বউয়ের থাকা মানায়। আমি কি নতুন বউ বলো? মামাম প্লিজ না করো না, ওদের আমাদের ঘরে থাকার ব্যবস্থাই করে দাও। থ্যাংক ইউ দাদা ভাই। আমি জানতাম আর কেউ বুঝুক বা না বুঝুক তুই নিশ্চয়ই বুঝবি। আসলে আলিয়ার কোনো রকম সমস্যা হোক সেটা আমি একদম চাই না। থ্যাংক ইউ। আরে ঠিক আছে ঠিক আছে, তোকে আমার সাথে ফর্মালিটি করতে হবে না। না রে, আসলে আলিয়ার ওই ঘরে সত্যি সমস্যা হতো আর সেটা আমার একদম ভালো লাগতো না। দেখেছিস বৌদি ভাই, আমাদের বাড়ির ছেলের কি গুণ! বিয়ে কতক্ষণ হয়েছে, এর মধ্যেই বউয়ের ধামাধরা হয়ে বসে আছে। বাবা রুদ্র, সোনা ছেলে আমার, আরো কত বাঁদর নাচ যে তোমাকে দিয়ে ও নাচাবে তুমি বুঝতে পারছো না। তুমি তো ওর আসল রূপ জানো না, এই ভুক্তভোগী জানে। তাই জন্য গুরুজনের কথা শোনো, এখন থেকে শুধরে যাও, চিনতে শেখো ওকে। নইলে যখন সময় আসবে না বুঝবে নিজের পায়ে কেমন কুড়ুলটি মেরেছো। শুনবে না রে, শুনবে না, গুরুজনের কথা শুনবে না যখন। বাঁদর নাচো নাচো এখন। ভালো কাজ করিসনি রুদ্র, সত্যি বলছি, পরে বুঝবি। যাকে এখন তোর এসব বলে লাভ নেই। ছোট, তুই বরং বনমালীকে বল। না, বনমালীকে বলিস না, আমি যাচ্ছি। চল ঘরটা গুছিয়ে দে। দেখলে তো উমা, প্রথম দিনেই কেমন তোমার ঘরটা আমি কেড়ে নিলাম। আজ ঘর কাড়লাম, কাল তোমার বরকেও কেড়ে নেব। সত্যি উমা, তুমি আমাকে বাঁচালে, নইলে আজ আমার খুব অসুবিধে হয়ে যেত। এ বাবা, এভাবে বলার কি আছে? রুদ্র তো আমার ছোট দেওর, আর আজ থেকে তুমি আমার ছোট যা। তোমাদের সুখের জন্য যদি আমি এটুকুই না করতে পারি, তাহলে আরে আচার্য বাড়ির বউ হব কি করে? পরিবারের সুখের জন্য নিজেকে বিলিয়ে দেওয়াই আসল বউয়ের কর্তব্য, তাই না আলিয়া? তোমাকে নাম ধরে ডাকলাম, তুমি বললাম, তুমি কিন্তু রাগ করো না। আজ থেকে তো সম্পর্কে তুমি আমার থেকে ছোট, আমি তোমার বড় যা। ও লাভলি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আজকাল তুমি ব্যাটিং এর সাথে সাথে স্পিন বোলিং এর প্র্যাকটিস করছো? না না সত্যি কথা বলছি, তো ভালো গুগলি দিলে পুরো সিচুয়েশন 180 ডিগ্রি টার্ন, সব প্রশংসা বাবা তোমার ঝুলিতে এসে পড়লো। বাহ বাহ বাহ, হোয়াট আ প্লেয়ার উমা, হোয়াট আ প্লেয়ার! ঘরে বাইরে দু জায়গায় আউটস্ট্যান্ডিং। বাজে বকা যদি শেষ হয়ে গিয়ে থাকে, আপনি গেস্ট রুমে আসুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, এত মিষ্টি মিষ্টি কমপ্লিমেন্ট দিলাম, প্রশংসা করলাম, ভাবলাম জমা মেঘ কাটবে, কিন্তু মেয়েরা বন্ধুগণ, মেয়েদের কখনো বিশ্বাস করতে নেই। মনে হচ্ছে
মেঘ আরো জমে গেছে। হে ভগবান, ভগবান কি হবে ভাই, কি হবে ভাই বুঝতে পারছি না ভাই, খুব টেনশন হচ্ছে ভাই। উমা দেবী, আই এম কামিং বেবি। দেখো দেখো দেখো, মাঝখান দিয়ে আমি 5 বালিশ দিয়ে বর্ডার করে দিয়েছি, ওই সাইড আমার এই সাইড তোমার। এলওসি ক্রস করে আমার দিকে আসা কিন্তু চলবে না, আমি কিন্তু কুংফু জানি। আর আমিও চেষ্টা করবো তোমার দিকে না আসা। দূরে যান। আপনার কথা বলা শেষ? ইয়েস। এবার আমি কিছু বলতে পারি? প্লিজ। এইসব ছেলে মানুষের মধ্যে না আমি নেই। আপনার সাথে তোমার কথা হয়েছিল 10 দিন আমি নিচে শোবো, 10 দিন আপনি নিচে শোবেন। এই নিয়মটা বদলালে কবে? 10 দিনের নিয়ম ক্যান্সেল, চেঞ্জ, এসব নিয়ম পাল্টে গেছে। কাম অন। পাল্টে গেল? ইয়েস, পাল্টে গেছে। কে পাল্টালো? শুনুন, আগে যা ছিল এখনো তাই আছে। মানে হচ্ছে সেম টু সেম। সেম টু সেম, কপি ক্যাট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাড়ির সবাই তোমাকে বরণ করে ঘরে তুললো, তুমি টুকটুক করে ঘরে ঢুকেও গেলে। হ্যাঁ তো আমার মনে হলো যে তোমার এই ওয়ার্ল্ড ফেমাস রাগ একটু তো কমেছে, তাই না? এটা রাগ নয়, এটা ভয়। আপনার ক্ষতি হওয়ার ভয়। আর এই ভয়টা আমার আগেও ছিল, আজও আছে। দয়া করে আপনি এটা নিয়ে ইয়ার্কি মারবেন না। একদম ঠিক বলেছো, এটা নিয়ে আমি ইয়ার্কি মারবো না। তাই আমি বলছি না, আমার কাছে একটা A1 প্ল্যান আছে। সবসময় আমাকে নিজের কাছে রাখো, হ্যাঁ, তাহলে তোমার কোনো ভয় থাকবে না। মানে তুমি যদি আমার কাছে থাকো তাহলে কোনো বিপদ আমাকে ছুতেও পারবে না। সব সময় টুগেদার ফরএভার। ছাড়ুন তো, আপনি জান, আপনি আমাকে বড্ড জ্বালান। আমি জ্বালাচ্ছি? আরে নিজেই তো চোখ রাঙিয়ে বললে গেস্ট রুমে আসুন, তাই আসলাম। জ্বালালাম কোথায়? দেখুন অভিমন্যু বাবু, আপনাকে আমি একটা কথা আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, ক্রিকেটটা আমাকে খেলতেই হবে, সেটাও খুব ভালো করে আর মন দিয়ে। তাই এখন অন্য কোনো দিকে মন দেওয়ার সময় নেই আমার। আমাকে তো শুধু ক্রিকেট খেলে বড় প্লেয়ার হতে হবে, নিজের নাম তৈরি করতে হবে, এমনটা তো নয়। আমাকে এই খেলার মধ্যে দিয়ে আমার বাবার খুনিদের ধরতে হবে। সে কথা তো আমি আপনাকে জানিয়েছি। হ্যাঁ, জানিয়েছো তো। আর তুমি যে ক্রিকেট খেলবে তাতে বাড়ির কারো কোনো আপত্তি নেই। আজ কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু পথটা এতটা সোজা নয়। আমি যত এই সমাধানের কাছাকাছি যাব, তত বাধা আসবে আমার জীবনে। জানেন তো, আমি যতই রহস্যের গভীরে ঢুকছি, আমার সামনে না তত বড় বড় মাথাদের নাম আসছে। এক সেকেন্ড রুমা, তুমি সাডেনলি এসব কথা বলছো, মানে নতুন কোনো তথ্য পেয়েছো নাকি? ওই বাড়ির স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে আমি একটা কাগজের আর্টিকেল পেয়েছি, আর সেখানে বাবার ইন্টারভিউ বেরিয়েছিল। ওটা যদি আমি আপনাকে দিই, আপনি যদি পড়েন তাহলে আপনিও বুঝতে পারবেন। সে তো আমি বুঝতে পারবোই, কিন্তু তুমি কি দেখেছো সেটা আমাকে বলো। আমার বাবা, মানে পিচ কিউরেটাররা ওই বেটিং এর সঙ্গে যুক্ত কিনা সে বিষয়ে ওখানে অনেক কথা লেখা আছে। আর আর আমার বাবাও সাংবাদিকদের এই বিষয়ে অনেক কথা জানিয়েছে। এছাড়াও না আরেকটা বিষয় আছে। আমার বাবা আপনার বাবা এবং সঞ্জয় বোসকে চিনত, এই বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু আমি যখন এই কথাটা আপনার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, উনি আমার কাছে অস্বীকার করেছিলেন। কিন্তু ওরা যে একে অপরের পূর্ব পরিচিত, সে কথা তো আমি জানি। আর এই বিষয়টার উল্লেখ ওই আর্টিকেলটাতেও আছে। উমা, তোমার কথাগুলো যদি সত্যি হয় তাহলে চিন্তা করো না, আজকের পর থেকে সবসময় আমি তোমার পাশে আছি। কিন্তু হ্যাঁ,
এখন তোমাকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ প্লিজ এখন এসব কথা না ভেবে তুমি শুধু ক্রিকেটে কনসেন্ট্রেট করো। সে তো আমি করবোই অভিমন্যুবাবু, কিন্তু আমি আমার বাবার মৃত্যু রহস্যটাকে এত সহজে উপেক্ষা করতে পারবো না। ওমা বলছি তো, আমি ব্যাপারটা সামলে নেব। সামনে রিজনাল ট্রফি পারফরমেন্স উপরে ডিপেন্ড করছে ইন্ডিয়া টিমের সিলেকশন। তাই তোমাকে এখন ক্রিকেটে কনসেন্ট্রেট করতে হবে। আর দেখো উমা, তুমি যদি আমাকে ভরসা করে থাকো তাহলে এই রহস্য সমাধানের ভার আমি নিচ্ছি। আমি তোমাকে কথা দিচ্ছি উমা, আমি পিছবো না। দরকার হলে বাবার সাথে কথা বলবো, সঞ্জয় বোসের সাথে কথা বলবো, যা করার করবো। প্লিজ ট্রাস্ট মি। তুমি প্লিজ নিজের পারফরমেন্সের উপরে কনসেন্ট্রেট করো। ভালো পারফর্ম করে দেখিয়ে দাও যে আলিয়ার মতো তুমিও ইন্ডিয়া টিমে চান্স ডিজার্ভ করো। আর ভুলে যাও না, যতদূর আমি জানতে পেরেছি সামনে সিরিজের ক্যাপ্টেন হলো আলিয়া। তাই শুধু মাঠের বাইরে নয়, মাঠের ভেতরেও আলিয়া তোমাকে বিপদে ফেলার চেষ্টা করবে। আর তখন শুধু তোমার পারফরমেন্স কথা বলবে, তোমার ব্যাট কথা বলবে। ওমা প্লিজ ওমা, তুমি ক্রিকেটে কনসেন্ট্রেট করো, আর কিছু ভেবো না। আমি কথা দিচ্ছি ওমা, বাকি সব আমি সামলে নেব, প্লিজ। আচ্ছা, আরেকটা কথা, এই আলিয়ার হঠাৎ করে রুদ্রকে বিয়ে করার বিষয়টা না আমার কেমন একটা খটকা লাগছে। খটকা তো আমারও লাগছে ওমা। আলিয়া যে কি করতে চলেছে সেটা আমি জাস্ট বুঝতে পারছি না। আমিও পারছি না। আচ্ছা, ও নাকি আপনাকে এত ভালোবাসতো, আপনার জন্য এত পাগলামি করতো, আজকে হঠাৎ সবটা ভুলে রুদ্রকে বিয়ে করে ফেললো। আচ্ছা, ওর যদি রুদ্রর প্রতি এতই ভালোবাসা ছিল তাহলে আপনার জন্য এসব করতো কেন? আচ্ছা, আলিয়ার এই রুদ্রকে বিয়ে করাটা কোনো নতুন প্ল্যান না তো? রুদ্রকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আপনার বা আমার জীবনটা তছনছ করার পরিকল্পনা করেনি তো?